বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন মনসুর সাহেব, আহসান মনসুর, খুবই প্রমিনেন্ট অর্থনীতিবিদ বাংলাদেশে। আমরা একসাথে বিভিন্ন সভা সেমিনারে কথা বলেছি। ভালো লাগা, একমত বিমত মিলিয়ে উনি একজন ব্রিলিয়ান্ট মানুষ, এবং ওনার পলিসির সাথে যে আমরা সবসময় একমত হয়েছি তাও না, কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টা জুড়ে উনি যেভাবে অর্থনীতির হাল ধরেছেন এবং অনেকগুলো কাজ, ব্যাংকিং সেক্টরের যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, ৫-৭টা যে খুবই মানে ব্যাডলি পারফর্মিং ব্যাংকস যেগুলো আছে সালামের, সেগুলোকে একটা সবগুলো মিলে একটা ব্যাংক করা, তারপরে হচ্ছে সুদের হার, মনিটারি পলিসি অ্যাড্রেস করা, এবং ওনার সময় যে বাংলাদেশ ব্যাংকে যে চুরিটা হয়েছে, আওয়ামী লীগ, ভারত সবকিছু মিলিয়ে জড়িত যে পুরো সিন্ডিকেটে ইনভলভমেন্টের কথা আমরা শুনেছি। আমাদের সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি, সেইটাকে অ্যাড্রেস করা, তদন্ত করা, মামলা মোকদ্দমা, আমেরিকাতে কিছু টাকা পয়সা ফিরিয়ে নিয়ে আসা, সবগুলো কাজ ওনাদের নেতৃত্ব হয়েছে। ফরেন রেমিটেন্স বেড়েছে। তো এইরকম একটা মানে ভঙ্গুর অর্থনীতি, যেটা হাসিনার ফ্যাসিবাদী আমলে গত পরিণতির পরে, পালানোর পরে আমরা পেয়েছি, সেই অর্থনীতিটাকে প্রফেসর ইউনূস, ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং আহসান মনসুর, ওনারা সবাই মিলে একত্রে যেভাবে একটা গতি ফিরিয়ে নিয়ে আসছিল, একটা শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসছিল, ওনার ডিপার্চারটা খুবই অপমানজনক হয়েছে। যেমনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়টাকেও খুব মানে প্রফেসর ইউনূসকে যে বিদায় দেওয়া হয়েছে, অথবা সেরকম খুব কর্ডিয়াল ডিপার্চার আমরা দেখি নাই আর কি। জাস্ট শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ওনারা চলে গেছেন আর কি, এবং ওনাদের প্রতি যে কৃতজ্ঞতার যে জায়গাগুলো, সেই ভাষাগুলো আমরা খুব বেশি শুনতে পাচ্ছি না। বিভিন্ন সাবেক আওয়ামীপন্থী বর্তমানে বিএনপির দালাল যে গণমাধ্যম গুলো আসছে, তারা রীতিমতো গত 16-17 বছরের যত ভুল ত্রুটি, মিথ্যাচার, সেগুলো করে বেড়াচ্ছে। তো সেই প্রেক্ষাপটে আমরা ডক্টর আহসান মনসুরের যে ডিপার্চার দেখলাম গতকালকে, মানে এটা খুবই লজ্জাজনক। জাতি হিসাবে, দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। এবং শুধুই না, বাংলাদেশের স্বার্থ যেটা আছে, এই স্বার্থ ক্ষুণ্ণকারী একটা ঘটনা ঘটেছে। সূত্রপাতটা কোথায় হয়েছে দেখেন, আপনি একজন প্রতিষ্ঠান প্রধানকে সরাবেন, সরকার প্রধান আসলে এই পরিবর্তন, যে কোনো দেশেই নতুন নির্বাচিত সরকার আসলে বিভিন্ন প্রতিষ্ঠানের রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া। সেটা সশস্ত্র বাহিনী হোক, আমলাতন্ত্র হোক, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, খুবই স্বাভাবিক একটা প্রসেস। কিন্তু একটা দুইটা জায়গাতে সাধারণত স্থিতিশীলতার স্বার্থে নতুন সরকার টাচ করে না। এবং উন্নত বিশ্বে আমরা দেখেছি যে ভিন্ন সরকার যদি আসে, যে আগের সরকারের আমলে নিয়োগ দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের যারা গভর্নর থাকে, তাদেরকে সাধারণত তারা টাচ করে না, কারণ এগুলো খুব সেন্সিটিভ জায়গা, এবং তারা এমন কিছু কাজ নিয়ে ডিল করেন যেটা আসলে সরকারের সাথে সংশ্লিষ্ট না, রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট। সরকারের আগে পরেও এই যে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি নিয়ে যারা কাজ করেন সেন্ট্রাল ব্যাংকের জায়গা থেকে, তারা ইন্টারেস্ট রেটের যে ফিক্সেশন করেন, তো সেইটা তারা ডিল করেন, এবং এটা সব সরকারের জন্য রিজনেবলি গুরুত্বপূর্ণ। তো আমরা ইতিমধ্যে বর্তমান সরকারে অনেক রদবদল দেখেছি। অনেকগুলো রদবদলই হচ্ছে যে মনে হয়েছে যে ভারতকে তুষ্ট করবার একটা জায়গা আছে, এন্টি ইন্ডিয়ান ফেস ফোর্স, তাদেরকে সরিয়ে দেওয়া, জুলাইকে প্রচন্ড রকম ওন করেন এমন মানুষ, অনেকগুলো হচ্ছে খুবই রেগুলার। তারা যেটা মনে করেছেন তাদের দলীয় লোক, পছন্দের লোকদেরকে দিয়ে রিপ্লেস করেছেন সেগুলো। কিন্তু যেটা সবচেয়ে বেশি গত কয়েকদিনের ভিতরে আমাদের দৃষ্টি কটু হয়েছে, এর আগে আমরা বাসের এমডি মাহবুব মোর্শেদ ভাইকে দেখেছি যে ওখানে গিয়ে বিএনপি পন্থী সাংবাদিকরা মব তৈরি করছে, ওনার অফিসে তালা লাগিয়ে দিচ্ছে, বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করছে। তারপরে হচ্ছে ফেসবুকে স্ট্যাটাসের কারণে এখন টেলিভিশনের 4 জন সাংবাদিককে সরিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালকে যেটা দেখলাম সর্বশেষ, এই বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, এবং মানে যেটা খুবই দুঃখজনক সেটা হচ্ছে যে একজন অতিরিক্ত ব্যাংকের যিনি পরিচালক, এডিশনাল ডাইরেক্টর, এমন তহিদুল ইসলাম নামে এক ভদ্রলোক, তার ভিডিও পর্যন্ত দেখলাম, সে কাইন্ড অফ গলা ধাক্কা দিয়ে গভর্নর সাহেবকে বের করে গাড়িতে উঠতে বাধ্য করছেন এবং গালাগালি করছেন, তালিব ক দিয়ে বিভিন্ন গালাগালি করছেন অকথ্য ভাষায়। এই লোকটাকে আবার দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবের সাথে ছবি তুলে বেশ বুস্ট করছে যে উনি এত কাছের মানুষ আমাদের আর কি। এবং আর গুরুত্বপূর্ণ যেটা দেখলাম টিভিসির একটা রিপোর্টে, সেটা হচ্ছে যে যেই 3টা লোক এই পুরো কেওয়াস তৈরি করতে সাহায্য করেছে, সেই 3টা
লোকের নাম একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম যে বিভাগ আছে, এই বিভাগের পরিচালক নওশাদ মুস্তাফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের যেটা আছে এটার সভাপতি এ কে মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা, এবং এই তিনজন কর্মকর্তাই মানে অনেক বছর থেকে এলাকাতে আওয়ামীপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত। এবং তাদেরকে কেন তারা এই সিন্ডিকেটটা এত উগ্র আচরণ করেছে, কারণ তাদেরকে বদলির আদেশ দেওয়া হয়েছে এবং তারা অনেক বছর থেকে এখানে কর্মরত অবস্থায় আছে। এইরকম একটা জায়গাতে সরকারি যে কোনো কর্মকর্তা কর্মচারী অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে কর্তৃপক্ষ চাইলে বদলির আদেশ দিতে পারবে এবং বদলির আদেশ তাকে মানতে হবে, না মানলে তাকে চাকরিচ্যুত করা যাবে। অতএব সেরকম একটা জায়গায় তারা ঢাকার বাইরে যাবে না, তাদেরকে যেহেতু বদলির আদেশ দেওয়া হয়েছে, তারা এই সিচুয়েশনটা ক্রিয়েট করে বিএনপির একটা চক্রের সাথে মিলিয়ে মিশে যার যার স্বার্থ সিদ্ধি করেছে। বিএনপির লোকজন হচ্ছে তার নিজের গভর্নর বানাবে, গভর্নর নিজেও যেহেতু বিএনপি রাজনীতির সাথে যদিও সে প্রচন্ড অযোগ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য, সিম্পল অ্যাকাউন্টেন্ট, ব্যবসা বাণিজ্য করার গত কয়েকদিন আগে 89 কোটি টাকা নিজেই জিএসটি জোর করেছেন বাংলাদেশ ব্যাংকে ক্ষমতাকে ব্যবহার করে, বিএনপির ক্ষমতা ইউজ করে। তো এইরকম বিএনপি ইলেকশন মনিটরিং যে টিম ছিল সেখানে তিনি সদস্য ছিলেন। ব্যাংকিং সেক্টরের ন্যূনতম কোন যোগ্যতা অভিজ্ঞতা তার নাই, অর্থনীতিবিদ হিসেবে তার ন্যূনতম কোন যোগ্যতা অভিজ্ঞতা নাই। তিনি সিম্পলি একজন ব্যবসায়ী, প্রাইম মিনিস্টার ব্যবসা বাণিজ্য করেছেন। তো সেরকম একটা জায়গায় একটা অযোগ্য লোককে ওখানে পদস্থ করা, তাকে পদস্থ করবার যে চক্র, বিএনপির ভিতরকার চক্র এবং আওয়ামী লীগের সুবিধাবাদী চক্র, যারা ঢাকার বাইরে যেতে চান না তারা সুবিধা নিয়েছে, এই তিনটা চক্র মিলে বর্তমান নবগঠিত সরকারের উপরে তারা সওয়ার হয়েছে। সওয়ার হওয়ার বেনিফিট কি? বিএনপির উপরে সিরিয়াসলি এখন কনফিডেন্স ক্রাইসিস তৈরি করে, শুধুমাত্র দেশীয় বিনিয়োগকারীদের না, আন্তর্জাতিক সম্প্রদায়ের। কারণ হচ্ছে যেই সরকার, যেই অর্থমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক অথবা দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে গলা ধাক্কা দিয়ে লাথি মেরে নিয়ন্ত্রণ করে বাড়ি পাঠায় দিতে পারে, সে অ্যাটলিস্ট যাই হোক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে মনিটারি পলিসি, ফিসকাল পলিসি এগুলো ম্যানেজ করে চলতে পারবে না। এর ভিতরে হচ্ছে আমাদের আইএমএফ এর সাথে একটা লোডে চলমান সম্পর্ক চলছে, যেখানে টাকা পয়সা আমরা অনেকগুলো পেয়েছি, বাকিগুলো বাকি আছে, বাজেট আসতেছে, জুন জুলাইতে বাজেট দিতে হবে, প্রচুর টাকা খরচ করতে হবে, বাজেট ডেফিসিট আছে, আমাদের ঋণের অবস্থা ভালো না, এরপরে পে কমিশন বাস্তবায়ন করতে গেলে খরচের দায় বাড়বে, সবকিছু মিলে যে হজবরলা সিচুয়েশন, তাহলে যে সময়টাতে আমাদের অর্থনীতির উপরে আস্থা তৈরি করা দেশীয় বিনিয়োগকারীদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের, ঠিক সেই সময়টাতে আমরা এমন এমন কাজ করছি যাতে আমাদের অর্থনীতি, আমাদের নতুন সরকার, আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের পলিসি স্টেবিলিটি, আমাদের ঋণ পরিশোধের সক্ষমতা, এই প্রত্যেকটা জিনিসের উপরে আস্থাহীনতা তৈরি হচ্ছে। অতএব আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নতুন সরকারকে আহ্বান জানাবো যে আপনি ডিসাইসিভলি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যে অসন্তোষের নামে যে রাজনীতি এবং বাটপারি চলছে, এগুলোকে ডিসাইসিভলি ডিল করেন। এনবিআর এর আগে দেখেছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রকে জিম্মি করেছে, প্রশাসনে আমলাতন্ত্র সচিবালয়ে আমরা বহুবার দেখেছি এই কাজগুলো হয়েছে গত 1.5 বছর ধরে, বাংলাদেশ ব্যাংকে হয়েছে। বর্তমানে যেটা হচ্ছে সবকিছু মিলে প্রশাসনের স্থিতিশীলতা এবং ডিসিপ্লিন খুবই জরুরি। ডিসাইসিভলি এই কর্মকর্তা যে 3-4 জন 10 জন জড়িত, তাদেরকে ডিসাইসিভলি চাকরিচ্যুত করতে হবে, করে এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং প্রশাসনের গত 1.5 বছর ধরে যারা যারা করেছেন। এবং আপনাদের মনে করিয়ে দেই, আপনারা কিন্তু এই যে জনতার মঞ্চ নামে যখন 95-96 সালে আওয়ামী আমলারা আপনাদের সরকারের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছিল, সে সকল আমলাদের বিচার কিন্তু আপনারা করেন নাই ক্ষমতা আসার পরে। না করার খেসারত কিন্তু আপনাদেরকে এই লম্বা সময় দিতে হয়েছে। আওয়ামী আমলারা বেলে কলা গাছ হয়ে তাল গাছ হয়েছে এবং আপনাদেরকে যথেষ্ট পরিমাণ শিকড় কেটে দিয়েছে। অর্থাৎ এই যে আমলাতন্ত্রের বিশাল অংশ, প্রায় 80% আওয়ামী ফ্যাসিবাদের দোষর ছিল, দালাল ছিল, তাদেরকে গত অন্তর্বর্তীকালীন সরকার ডিল করতে পারে না। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সেজন্য সে এত ভালো কাজের উদ্যোগ নিয়েছে কিন্তু এগুলো শেষ করতে পারে নাই।
মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারকে বলছি, আপনিও যে সকল কারণে আপনি ফেল করতে পারেন, তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে এই সরকারি প্রশাসন যন্ত্রকে যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে আনতে না পারেন, শৃঙ্খলার মধ্যে আনতে না পারেন, এবং এই কাজগুলো যদি করতে দেন, এই ধরনের অযোগ্য মানে যাদের ব্যাংকিং সেক্টর সম্পর্কে ন্যূনতম কোনো অভিজ্ঞতা নাই, এই ধরনের লোকদেরকে আপনারা রিক্রুট করেন, তাহলে কিন্তু ব্যাপক মাত্রায় খেসারত দিতে হবে। রাজনীতি আড্ডাই করেন, প্রশাসনের যেখানে যেখানে আপনারা রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেগুলো খুবই দুঃখজনক হয়েছে এবং দেশের জন্য এটা খুবই লম্বা সময় দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে। বাংলাদেশ ব্যাংকেরটা বারবার প্রমাণিত হবে দেশের ভিতর থেকে এবং দেশের বাইরে থেকে। এই মেসেজ আপনারা আগামী কয়েকদিন এবং সপ্তাহের ভিতরে ব্যাপক মাত্রায় পাবেন। অতএব সময় আছে। 2 সপ্তাহের পারফরমেন্স এবং আপনাদের ব্যাপারে যে সমালোচনা, এটা কিন্তু রুটিন বলছে না। ক্রমাগত প্রত্যেক দিন আপনাদের উপর নতুন সরকারের যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে এবং গণমাধ্যম, সোশ্যাল মিডিয়ার জমানায় যেটা বাস্তবতা হয়েছে, গণমাধ্যম আপনাদের ব্যাপক আওয়ামী দালালি করছে। এই আওয়ামীময় গণমাধ্যম কিন্তু আমরা দেখেছি, এখনো কিন্তু বিএনপি নয় গণমাধ্যম মনে হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাস্তবতাটা ভুলে যাবেন না। আমরা সবকিছু কিন্তু জানতে পারছি। দালাল গণমাধ্যম আপনাকে সত্য জানাবে না, কিন্তু আমরা জনগণ সত্যটা জানতে পারছি। অতএব সাবধান হন, ইমিডিয়েটলি অ্যাকশন নেন। সমাধান হচ্ছে নিজেদেরকে বদলায়, খাইসলাত বদলান। দেশটার সমাধান এবার এইভাবে ব্যক্তি স্বার্থ অথবা গোষ্ঠী স্বার্থের কাছে হারিয়ে না যায়। ধন্যবাদ। গত 24 ঘন্টার বেশি সময় ধরে আমেরিকা এবং ইসরায়েল মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরানের উপর অ্যাটাক করেছে এবং পার্টিকুলারলি ইরানের যিনি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি, উনি সহ বেশ কিছু কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, ক্ষোভ জানাচ্ছি এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোন ডক্ট্রিন মোতাবেক, কোন ভাষ্য মোতাবেক এটা গ্রহণযোগ্য না। সেটা ধর্মীয় বিধান হোক, সেকুলার ওয়ার্ল্ডের সো কল্ড ইন্টারন্যাশনাল রুল বেসড অর্ডার হোক, জাতিসংঘ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে সভারেন্টির কনসেপ্ট আছে, কোন আমেরিকা এবং ইসরায়েল বলেছে যে ইরান নাকি অন্যায্য মিলিটারি বিল্ডার তৈরি করছে এবং তার যে নিউক্লিয়ার ওয়েপন ফ্যাসিলিটি সে ডেভেলপ করছে, যেগুলো আসলে খুবই মিথ্যা কথা। এবং 2015 সাল থেকে ইরান আসলে আইএইএর যে অ্যাটমিক এনার্জি যে পলিসি রেগুলেশন, তার ভিতরে সে কাজ করছে। তার যে সাবজেক্ট ছিল তার একটা বিশাল অংশ সেটির মধ্যে রাশিয়ার কাছে রেখে আসছে। আন্তর্জাতিক যত দায়বদ্ধতা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে এবং বারাক ওবামার সময় একটা চুক্তি করা হয়েছিল, যদিও ট্রাম্প সেটা গত বছর বাতিল করে দিয়েছে। তো সবকিছুর ভিতরে কিন্তু ইরান আসলে ছিল। ইরান কোনোভাবে কোনো আইন অমান্য করেনি। তার সভরেন্টি এইভাবে ভায়োলেট করা এবং দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা, এবং গত জুন মাসে আমরা দেখেছি ইরানের টপ লিডারশিপ, বিভিন্ন যে আইআরজিসি যে বিপ্লবী গার্ড ছিল সেখানে টপ লিডারশিপ হত্যা করা হয়েছে। ইরানের জেনারেল যা লেবাননে অন্যান্য জায়গাতে দায়িত্ব পালন করছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে। এখন এই ঘটনাতে সোফার আমরা দেখলাম 200 উপরে লোক, ইরানের জনগণকে হত্যা করা হয়েছে। একটি স্কুলে দেখলাম 150 শিশুকে হত্যা করা হয়েছে এবং এর কাউন্টার রিটালিয়েশনে দেখলাম আমেরিকান সোলজার কে মারা হয়েছে। আমেরিকার বিভিন্ন ইনস্টলেশন আছে, তাদের ক্যাম্প আছে, মিলিটারি বেজ আছে গালফ কান্ট্রিগুলোতে, সেখানে ইরান অ্যাটাক করেছে। কাতারে, কুয়েতে, দুবাইতে, ওমানে, বাহরাইনে, বিভিন্ন জায়গাতে আর কি। সেগুলো সব মিলায় একটা ওয়াইড স্কেল যুদ্ধের দিকে চলে যাচ্ছে। এখন আমেরিকা ইসরায়েল যে কারণটা বলেছে এটা তো খুবই একটা বোগাস কারণ। এগুলো দিন শেষে ক্ষমতার যুদ্ধ, কে আসলে কার ক্ষমতা কতটুকু। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেরি আনপপুলার হয়ে গেছে 1-1.5 বছরের মাথায় তার দেশে। এবং যেটা হয়েছে যে মিডটার্ম ইলেকশন আসছে, আমেরিকার মধ্যবর্তী নির্বাচন আসছে, নিউ ইয়র্কের নির্বাচনে সে সিরিয়াসলি হেরে গেছে, খুবই লজ্জাজনক ভাবে হেরে গেছে মামদানির কাছে।
এরপর হচ্ছে ইকোনমির অবস্থা ভালো না। সবাই মিলেও সবকিছু বলি মিলিয়ে যে আমেরিকার এই যে দলে থাকা মিলিটারি চলবে না। ইন্ডাস্ট্রিয়াল যে কিন্তু এটা কমপ্লেক্স আছে, foundational যে principle এর সাথে যে contradict বিশাল করে না। কর্মযজ্ঞ আছে, যে তাহলে তার তাকে যে আমরা নিষিদ্ধ করতে পারি। যারা এই সামরিক জায়গাটায় বাহিনী, আসলে সামরিক একমত সরঞ্জাম হতে যারা হবে। বানায়, এখন বলতেছে এই না, অর্থনীতির সাথে কত যারা কথা জড়িত, কামাল বলে না যে সেই এটা বিশাল ফ্যাসিবাদী, ইকোনমি আমরা দলকে কেন কন্টিনিউয়াসলি নিষিদ্ধ করব? পুশ করে এমনকি আমেরিকান যেটা অ্যাডমিনিস্ট্রেশন বললেন যে সবসময় আমরা যে একটা দলকে কেন যুদ্ধ নিষিদ্ধ করব? পরিস্থিতি এই যেন দলের তারা তৈরি আছে, থাকে। আমরা এটা করতে পারি না। এবং No, 1776 সাল থেকে আপনি আগে দেখবেন ধরেন আসলে আমেরিকার দলটা স্বাধীনতার পর foundational থেকে এখন principle এর সাথে পর্যন্ত contradict সম্ভবত করেছে কিনা। যদি করে, 16টা বছর, আপনি 16টা রাখতে সাল তারা যদি যুদ্ধ না করে করে, নাই। আপনি তারা গত যদি না করে, আপনি এটা কোনোভাবে 1776 সাল থেকে হেন প্রশ্নটা কোনো ওই বছর জায়গায়। নাই, ওই 16টা এইটা না বছর যে আমি ছাড়া একটা তারা রাজনৈতিক যুদ্ধ দলকে করে নিষিদ্ধ নাই। করতে পারি, মানে পারি। ভেরি মাচ এ দুই ওয়ার নম্বর মঙ্গারিং হচ্ছে নেশন। জনমতের বিষয়। তারা প্রচন্ড যুদ্ধবাজ একটা আমরা জাতি, যদি সবাই প্রয়োজনে মিলে মনে করি অপ্রয়োজনে, এবং যে একটা তাদের দলকে, জন্মটাই তো আসলে আমরা জেনোসাইডের নিষিদ্ধ রক্তের করব। উপর দিয়ে, কিন্তু গণহত্যার রক্তের উপর দিয়ে। রেড ইন্ডিয়ান যে কমিউনিটি ছিল, আমেরিকান যেমন নেটিভস, ধরেন, তাদেরকে তারা জামাতের লাখে নিষিদ্ধ, লাখে হত্যা জামাত করে যে এই নিষিদ্ধ ইউরোপিয়ানরা করবো, গিয়ে সেখানে তাদের জামাতের কমিউনিটি নিষিদ্ধ এক্সপান্ড করাটা কি করেছে, দেশ বানিয়েছে। এটা তো কি সেইখান বৈধ? থেকে এটা আমেরিকার কি করতে এই পারে সে? মনস্তাত্ত্বিক পারে। যুদ্ধবাজ কারণ হচ্ছে জামাত যে টেন্ডেন্সি আছে, রাষ্ট্রের foundational সেইটা principle তাদেরকে এর সাথে সবামূলে করে। যুদ্ধ করতে প্রভোগ মানে করে। তার কাজ, দ্বিতীয়ত যেটা বললাম যে মুক্তিযুদ্ধের পর থেকে তার মিলিটারি কাজ, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, 1971 তার একটা 16 ডিসেম্বরের প্রফিট পর থেকে তার কাজ, মার্কেটিয়ারিং করা, তার কন্টিনিউয়াসলি গণতন্ত্র, তার যুদ্ধ লাগিয়ে সংবিধান, রাখা। তার তৃতীয়ত রাজনীতি, হচ্ছে কোনো কিছু মিডটার্ম বাংলাদেশের ইলেকশন, foundational principle যেটা বললাম মধ্যবর্তী নির্বাচন। সেজন্য চতুর্থত আমরা হচ্ছে ট্রাম্প জামাতকে প্রচন্ড যে নিষিদ্ধ অজনপ্রিয় করেছি, হয়ে এক গেছে জিনিস না। ডোমেস্টিক পলিসিতে, এবার বোঝা গেছে, সেটাকে মানে সে রিভেন clear করতে হয়েছে চাচ্ছে। বিষয়টা। পঞ্চমত হচ্ছে এই আমেরিকান জায়গাটাতে ইকোনমি এসে এটা কন্ট্রাক্টের যেন ইভেন না হয়ে রাজনৈতিক যায়। দলগুলো এর বাইরে যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আসিফ নজরুল ভেনেজুয়েলার যেটা মাদুরোকে আসিফ নজরুল যেভাবে even এখন পর্যন্ত ওনার ধারণাটা clear না। মিলিটারি কারণ কয়েকদিন আগে উনি বলছিলেন, সিনেম্যাটিক সব ওয়েতে রাজনৈতিক দল যদি তুলে চায়, নিয়ে আসলো, কিডন্যাপ তাহলে করে নিয়ে আসলো। আওয়ামী লীগ নিষিদ্ধ। এবং তার এখন আগে এবং পরে সব গত জুন রাজনৈতিক মাসে দল ইরানে চাইবে, অ্যাটাক এবং করা আমরা হয়েছে, দেখলাম এখন যে করা হচ্ছে। আওয়ামী লীগ সবকিছু বাংলাদেশের মিলে মনে foundational হচ্ছে principle এর সাথে contradict যে করে না। তাহলে কি আমরা আমেরিকান নিষিদ্ধ করব? এম্পায়ারের কাছে মাথা নত করবে না এইরকম প্রশ্নটা হচ্ছে আওয়ামী স্বাধীন লীগকে কোন নিষিদ্ধ হতে শাসক হয়েছে কারণ তারা আওয়ামী লীগ টলারেট করবে না, বাংলাদেশের তারা তাদেরকে বাঁচতে foundational দেবে না। principle এর তারা সাথে বিভিন্ন contradict নামে, সেটা ওয়ারেন্ট টেরর হোক, টেরোরিজম হোক, এরপরে হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ, তারপরে হচ্ছে সন্ত্রাসীদেরকে মদতদাতা কিউবা অথবা ভেনেজুয়েলা, এরকম বিভিন্ন উসিলাতে তাদেরকে তারা নিউট্রালাইজ করে দেবে, তাদেরকে তারা বিনাশ করে দেবে। লিবিয়াতে করেছে, ইরাকে করেছে, সুদানে করেছে, লেবাননে করেছে, সিরিয়াতে করেছে, ভেনেজুয়েলাতে করেছে, উত্তর কোরিয়ার পিছনে কন্টিনিউয়াসলি লেগে আছে। এই প্রত্যেকটা দেশের পিছনে কারণ হচ্ছে তারা নিয়ন্ত্রণ, এবং এই দেশগুলোকে নিউট্রালাইজ করতে না পারলে যেটা হবে, তার যে একচ্ছত্র পৃথিবী শাসন করার যে ক্ষুধা, সেই ক্ষুধা তারা মিট করতে পারবে না। পার্টিকুলারলি ইসরায়েল, যে তার যে এক্সপানশন, সেই নাইল রিভার থেকে জর্ডান রিভার পর্যন্ত পুরো অঞ্চল ধরে যে একটা জায়ান্টদের একটা দেশ তৈরি করবে, সেই জায়নিস্ট কান্ট্রি তৈরি করবে, তার জন্য তাদের যে অন্যান্য দেশগুলোর বর্ডার গুলোকে খেয়ে ফেলতে হবে, অন্যান্য মুসলিম বিশ্বকে তার অ্যাবজর্ব করে ফেলতে হবে। সেই জায়গা থেকে তারা কন্টিনিউয়াসলি এই পলিসি আমেরিকাকে পুশ করছে। সরাসরি আসলে আমেরিকার কোনো ইন্টারেস্ট এখানে নাই, যেটা ইসরায়েলের আছে। ইসরায়েলের যুদ্ধটা আমেরিকান ট্যাক্স পেয়ারদেরকে দিয়ে, আমেরিকান সোলজারকে দিয়ে, আমেরিকান মেশিনারি দিয়ে এই কাজটা তারা করাচ্ছে। এবং এর ফল যেটা হচ্ছে, আমেরিকা ইসরায়েলের কারণে সারা দেশে, সারা দুনিয়াতে প্রচন্ড রকম অজনপ্রিয় হয়ে উঠছে, তার অর্থনীতি জেগে বসেছে। রাষ্ট্রটা যে যে কারণগুলো ঘটছে, এটা আসলে খুব বেশি অ্যাচিভ করতে পারবে না। এবং আরেকটা জিনিস যে সেটা অ্যাচিভ করতে চায়, সেটা হচ্ছে জ্বালানি তেল গ্যাসের উপর নিয়ন্ত্রণ। মিথ্যা অভিযোগ দিতে পারছে না, যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ইরান দিলাম, দুটাই সেটাও আমি কিন্তু করতে পৃথিবীর পারছি না। টপ প্রোডিউসিং কিন্তু আমার তাকে এনার্জি জেলে কান্ট্রি, ঢুকাইতে হবে, তাকে আমার টপ নির্বাচনের এনার্জি জন্য প্রোডিউসিং তাকে আমার কান্ট্রি, আটকাইতে তেল হবে। হোক, গ্যাস সেই হোক, জন্য আমি কি করব? দুটোতেই তারা টপে আছে আর কি, টপ 2, 3, 4, 5 তেলে গ্যাসে মিলায়। রাশিয়া তাদের আউট অফ কন্ট্রোল। এবং স্ট্রেট অফ হরমুজ, যেটা হরমুজ প্রণালী থেকে মূলত গালফ কান্ট্রি, বিশাল জ্বালানি ইম্পোর্ট এক্সপোর্টটা হয়ে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে চায়নার যে নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে এই দেশগুলোর উপরে জ্বালানি কেনাবেচার ক্ষেত্রে, দ্বিতীয় বৃহত্তম ইকোনমি হিসেবে চায়নাকে তারা কন্টেইন করতে চায়। অতএব জ্বালানির উপরে নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চায়নার কাছে কে তেল গ্যাস বিক্রি করতে পারবে না পারবে, সেই নিয়ন্ত্রণটা ওয়াশিংটন পুরোপুরি নিতে পারছে না। মানবাধিকার সংরক্ষণের নামে, মানবাধিকার রক্ষা করার নামে, আন্তর্জাতিক নিয়ম নীতি মানার নামে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, অথচ এক্স্যাক্টলি ঠিক অন্য জিনিসটা করছে দাজ্জালের মতো আর কি। মানে যেটা সে বলছে যেটার বিরুদ্ধে, ওইটা আসলে সে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদিতার মধ্য দিয়ে এই কাজগুলো করবার চেষ্টা করছে। এবং যেটা ভয়ঙ্কর প্রেসিডেন্ট তৈরি করছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ
যুদ্ধের পরে দুনিয়া যে মোটামুটি রুল বেস অর্ডারে আসার চেষ্টা করছিল, যেটা অধিকাংশ সময় পশ্চিমারা মানে নাই, মানতে চায় নাই, সেখান থেকে বের হয়ে এসে একটা অ্যানার্কির দিকে যাচ্ছে। এবং যেইভাবে দেশগুলোর রিসোর্সকে তারা কন্ট্রোল করা, কন্টেইন করা, কোথায় বিক্রি করা যাবে না যাবে সেগুলো দেখা, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্ন, এর মধ্যে ইসরায়েলের সাথে যোগ হয়েছে নেতানিয়াহু ভাগ্য। সে এমন কিছু দুর্নীতি কাজ করেছে যেগুলোতে আসলে সে এবং তার পরিবারের সদস্যদেরকে যাবজ্জীবন জেল দিতে হয়েছে। এই জন্য দুজনই, ট্রাম্প এবং নেতানিয়াহু দুজনই কিন্তু ক্রিমিনালি কনভিক্টেড আসামি যার যার দেশে, এবং দুইজনকেই যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হচ্ছে জেলে যাওয়াটা অ্যাভয়েড করবার জন্য। তাহলে এটা খুবই আইরনি যে দুইটা ক্রিমিনাল কনভিক্ট দুইটা দেশে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় শুধুমাত্র নিজের পরিবারের কে সেভ করবার জন্য যেন জেলে যাওয়া না লাগে। মানে ব্যক্তির ভাগ্য কিভাবে জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এগুলো মূলত তৃতীয় বিশ্বে হয়। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এই সিমটম গুলো আমরা দেখি, যেটা হাসিনার সময় আমরা দেখেছি এবং আগের সময়গুলোতে আমরা দেখেছি। দুঃখজনকভাবে সত্য হলো এখন এই থার্ড ওয়ার্ল্ড ফেনোমেনা গুলো এগুলোর উপরে চেপে বসেছে এই সো কল্ড ডেভেলপড কান্ট্রিগুলোর। ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমার আহ্বান হচ্ছে যে আমাদের দেশের নাগরিকরা প্রত্যেকটা দেশে আছে, লেখাপড়া করছে, কাজ করছে, আমাদের লক্ষ লক্ষ শ্রমিক আছে, কন্টিনিউয়াসলি যাওয়া আসার মধ্যে আছে। এখানে আমাদের শ্রমবাজার রক্ষা করা, আমাদের কর্মীরা যারা আছেন তাদেরকে সেফগার্ড করা, তারপর ইরানে যারা আছেন, ইরানের কয়েক হাজার বাংলাদেশি আছেন, তারা কেউ বিপদে পড়ছেন কিনা এবং তাদের কাউকে এয়ারলিফট করা দরকার কিনা, সেফলি ওখান থেকে তুলে নিয়ে আসা দরকার কিনা, সেগুলো সবগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। যে রেলেভেন্ট স্টেক হোল্ডাররা আছেন তাদের সাথে বসে কন্ট্যাক্ট করা এবং আমাদের কমিউনিটিগুলোর সাথে এনগেজ হওয়া, কোথায় কোথায় কাদেরকে সেফগার্ড করা দরকার, যেন এটার মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতিও এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদেরও তেল গ্যাসের সম্ভাব্য মানে এক্সপোর্টিং কান্ট্রিগুলো কিন্তু এই দেশগুলোই, এখান থেকে আমরা তেল গ্যাস কিনি মূলত, সেটা সিঙ্গাপুরের মার্কেট থেকে কিনি অথবা অফশোর থেকে কিনি, যেখান থেকে মূলত এই দেশগুলো থেকে এখানে আসে। আমাদের গরম আসছে, আমাদের এনার্জি সিকিউরিটির বিষয় আছে, আমাদের শ্রমবাজারের বিষয় আছে, আমাদের রেমিটেন্স বিলিয়নস অফ ডলার এসব দেশ থেকে আসে। এই প্রত্যেকটা বিষয় মাথায় রেখে যতটুকু ড্যামেজ মিনিমাইজ করা যায় সেগুলো আমাদের মাথায় রেখে কাজ করা দরকার। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলছি, দয়া করে এই যুদ্ধ খেলা বন্ধ করেন। ইরানও কিন্তু কম দোষ করে নাই। ইরাক বলেন, লেবানন বলেন, তারপরে ইয়েমেন বলেন, সৌদি আরবিয়া বলেন, বাহরাইন বলেন, সিরিয়া বলেন, লিবিয়া বলেন, এই বিভিন্ন জায়গায় কিন্তু সে সাম্রাজ্যবাদিতা, ক্ষমতার যে লড়াই, সেই লড়াইগুলো করেছে। অতএব এই কেউ একটু বড় অংশে করেছে, একটু ছোট অংশে করেছে, এখানে শিয়া ডক্ট্রিন, সুন্নি ডক্ট্রিন, এগুলো অনেক কিছু কাজে লাগানো হয়েছে। বাট অ্যাবভ অল আমাদের বটম লাইন হচ্ছে কোন সফটওয়্যার কান্ট্রিতে ইন্টারফেয়ার করা যাবে না, সেটা মুসলিম দেশ হোক, সেটা ভেনেজুয়েলার মতো খ্রিস্টান মেজরিটি দেশ হোক। আমরা চাই আন্তর্জাতিক মহল যে রুল বেসড ওয়ার্ল্ড অর্ডারের কথা ব্যাপারে তারা একমত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, সবাইকে সেখানে ফিরে আসতে হবে। ইসরায়েল এবং আমেরিকার এই পাগলামি অবিলম্বে বন্ধ হওয়া দরকার, আপনাদের নিজেদের স্বার্থে, দুনিয়ার স্বার্থে।